ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক, সংস্কার সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ভোট। যদি সংস্কারগুলো হয় সেরকম যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারির রোজার আগেও হতে পারে, এটা বলা হয়েছে। টানা বৃষ্টি আর ৩ নদীর বাঁধ ভেঙে ফেনীতে প্লাবন, কয়েক লাখ মানুষ পানিবন্দী। চট্টগ্রামের জলাবদ্ধ খালে পড়ে শিশু নিহত, রাজধানীতে ভোগান্তি। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে। হাঁটু পানি আর একটু জোর হলে একবার এতটুকু পানি হয়ে যাবে। আমি জিগাতলাতে আসছি, এখানে 400 টাকা ভাড়া চাইছে। আবার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। অডিও ভেরিফাই করে জানালো বিবিসি, ট্রাইব্যুনালে উপস্থাপনের পরিকল্পনা। এই ধরনের আন্তর্জাতিক সংস্থা যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য ফখরুলের। একসাথেই চলতে পারে বিচার ও সংস্কার। জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। চুয়াডাঙ্গায় এনসিপির পদযাত্রায় নাহিদ বললেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফা আলোচনা আজ। সমঝোতা না হলে তৈরি পোশাক খাতে বিপর্যয়ের শঙ্কা। রোজার আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই জোরদার করা হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি। এবারে নির্বাচনে বডি ক্যামেরা থাকবে পুলিশের শরীরে, ইন্টারনেট চালু রেখেই হবে ভোট। রাতে এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব। জানান, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আসলে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর 8 লাখ সদস্যের ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, আধুনিক প্রযুক্তি নির্ভর করতে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা সরবরাহ করা হবে। বডি ক্যাম রাখার জন্য এবং প্রত্যেকটা কেন্দ্র যাতে সিসিটিভির আওতায় আসে সেটা একটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই সিসিটিভিগুলো যাতে মনিটরিংটাও ঠিক মতো হয়। আমি সিসিটিভি লাগালাম কিন্তু দেখা যাচ্ছে মনিটরিং হচ্ছে না, সে বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন এবং খুব এটা নিয়ে কাজগুলো করতে বলেছেন। সংস্কার ও প্রাথমিক প্রস্তুতি শেষ হলে রোজার আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে ব্রিফিংয়ে। এ লক্ষ্যে ইন্টারনেট চালু রেখেই নির্বাচন পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট বন্ধ করে রাখা হতো, এবং ইন্টারনেট ব্যবস্থাটা যাতে সচল রাখা যায়। এবার যাতে প্রকৃত মিডিয়া যারা আছে তারাই আসলে দায়িত্ব পালন করতে পারেন, এটার জন্য আগে থেকে কাজ করার কথা বলেছেন। মিডিয়ার জন্য প্রয়োজনীয় একটা যে আচরণবিধি, এটা যেন আগে থেকে প্রস্তুত রাখা হয়, যাতে মিডিয়া জানতে পারে তাদের লিমিটটা কতটুকু, এবং যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারাও জানতে পারেন যে মিডিয়ার অ্যাক্সেসটা কতটুকু। বিগত 3টি নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাদ দিয়ে এবার নতুনদের দিয়ে ভোট পরিচালনার সিদ্ধান্তের কথাও জানানো হয় ব্রিফিংয়ে। প্রফেশনাল যারা লোকজন, যারা ওই সময় আপনারা জানেন অনেক অফিসিয়াল খুব অতি উৎসাহী হয়ে এই রিগিংয়ে হেল্প করেছেন, আমরা যতটা সম্ভব এদেরকে সরিয়ে যাতে ইলেকশনটা করা যায়। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আশ্বাস দিয়ে প্রেস সচিব বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান লক্ষ্য। নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য এমন কঠোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি আর উজানের ঢলে নদীর বাঁধ ভেঙে ফেনীর 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এছাড়া কোথাও কোথাও বাঁধ উপচে ও পানি ঢুকছে লোকালয়।
পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তত ৩৫ গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার মানুষ। এরই মধ্যে ১৩১টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ফেনীতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে শঙ্কা ছিল প্লাবনের। মঙ্গলবার রাত থেকেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধ, পানি ঢুকতে থাকে লোকালয়ে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। পরশুরাম সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে। ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি। বেড়িবাঁধের ভাঙনা, যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একবারে ভয়াবহ যাইতেছে। আমাদের বাড়িও দিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে। ফুলগাজীর দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত বাড়িঘর, দোকানপাট। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা, রামপুর, দুর্গাপুর, রতনপুর সহ অনেক গ্রামও ভাসছে বানের জলে। পানি ওঠায় ফেনী পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে। আবারও নতুন করে বড় বন্যার শঙ্কা ভাবাচ্ছে তাদের। আমাদের হাঁস মুরগি যা ছিল তা বন্যা নিয়ে গেছে। এই জন্য যা কিছু আছে এখন এগুলা পাড়া দিতেছি। আর একটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে দিতে হবে। রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি, আর জন্য বাড়িতে যাই, নিজের বাড়িতে করতে পারিনি। প্রত্যেকটা ঘরে অন্তত ১-১.৫ হাত পানি উঠে গেছে। ২৪-এর বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না, এখন আবার ২৫-এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয়কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন। আমি দুটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, যেমন খাওয়া দাওয়া তেমন পানির কষ্ট। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই একজন একখানে গেছি আমরা। তাই বেড়িবাঁধ চাই তাই ভাবে। এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কবলে দেশ। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে দেশব্যাপী অতি ভারী বর্ষণের আশঙ্কা নেই। এদিকে চট্টগ্রামের হালির শহরে জলাবদ্ধতায় উন্মুক্ত নালায় পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু। আকাশ জুড়ে আষাঢ়ের মেঘ, সাথে টানা বর্ষণ। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার চিত্র এমনই। দুদিন ধরে টানা বর্ষণে জলাবদ্ধ চট্টগ্রামের নিম্নাঞ্চল। শহরের মূল সড়কেও হাঁটু পানি। গণপরিবহন সংকট সেই ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে অনেকটা যুদ্ধ করেই পৌঁছাতে হয়েছে নিজ নিজ গন্তব্যে। আমরা কর্মজীবী, চাকরি মতো এখন যেতে পারছি না। দোকান থেকে ফোন দিচ্ছে, কিন্তু এখন যদি মানতে হবে, পেটা তো বাদ দিতে হবে ভাইয়া। হাঁটু পানি, আর একটু জোর হলে একবার এতটুকু পানি হয়ে যাবে। সবার দুর্গতি দেখেন কি অবস্থার মধ্যে যাচ্ছে। রাস্তার মধ্যে সমস্যা, তো গাড়ি গুড়ি চালাইতে পারতেছি না, ইনকামও কম, চলতে পারতেছে, চলার কষ্ট তো। বৃষ্টির সাথে জোয়ারের পানিতে ডুবেছে নগরীর আগ্রাবাদ, বাকালিয়া সহ বেশ কিছু এলাকা। হালি শহরের আনন্দীপুরে পানিতে ডুবে থাকা উন্মুক্ত নালায় পড়ে যায় 3 বছরের এক শিশু। কিছুক্ষণ পর উদ্ধার করা হয় তার মরদেহ। বড় ড্রেন থেকে ছোট ড্রেন সংলবে কোনো স্ল্যাব ছিল না, ওইখান তার কারণে মেয়েটা বল করে দিকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এলাকার এক ছোট ভাই ধরার চেষ্টা করছে, ও ধরতে পারে না পানির স্রোতের কারণে। তখন হালকা সেন্স ছিল ওইভাবে, এখন তো আসলে সাধারণত তখন তো ডাক্তার ছিল না, কেউ ওটা বলতে পারে না। আর ওটা তো জানারও কোনো স্কুপ নাই যে ও জীবিত আছে কিনা মৃত আছে সেটা। তখন তৎক্ষণাৎ তখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন খবর নিয়েছে যে মারা গেছে। ভারী বৃষ্টিতে নোয়াখালীর সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট, মাইজদি ও সুবর্ণচরের বিভিন্ন এলাকায় জমেছে পানি। বেশিরভাগ রাস্তাঘাটই জলমগ্ন। সড়ক ছাপিয়ে পানি ঢুকেছে বাসাবাড়িতেও। ড্রেনেজ ব্যবস্থাটা নাই, সামান্য বৃষ্টি হলে আপনার হাঁটু পর্যন্ত পানি, এমনকি আপনার বেশিরভাগ বাসায় আপনার পানি উঠে যায়। অনেক বাসা বাড়ি ডুবে গেছে, দোকানপাট ডুবে গেছে, গলির ভিতরে অলিগলির ভিতরে দোকানে মানুষের মালামাল নষ্ট হয়ে গেছে। তারপর আমরা তো বাসা থেকে বের হইতে পারি। এইভাবে টানা বৃষ্টি হলে তো আমাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। অলরেডি আমাদের বাসার মধ্যে পর্যন্ত পানি ঢুকে গেছে। পানি নামার কোনো ব্যবস্থা নাই, পানি প্রতিদিন বাড়তে আছে, আরো বাইরে থেকেও পানি আসতেছে। আর রাস্তা তো এমন অবস্থা আছে, চলাচলের মতো কোনো ব্যবস্থাই নাই। আবহাওয়া অফিসের তথ্য মতে বেলা 3টা থেকে এখানে 223 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৈরী আবহাওয়ায় 4 উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল নগরীর নবগ্রাম রোড, কলেজ এভিনিউ, বগুড়া রোড সহ বেশ কিছু এলাকা। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। এর মধ্যে নির্মাণাধীন ড্রেনে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে কেউ কেউ। পরশুদিনকে ড্রেন কাটতে গর্ত করার পরে গর্ত এরকম ফালাইয়ে রাখা এই জায়গায় কোনো ব্যারিকেড বা কোনো ব্যবস্থা না করিয়ে ফালাইয়ে তারা চলে গেছে। আজকে সকালবেলা স্কুল খোলা, পরীক্ষার্থীরা আসছে, একাধিক বাচ্চারা এই ড্রেনের মধ্যে পড়ছে, অনেকে চুবনি খেয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। বাসার ভিতরে পানি উঠতে গেছে, তারপরে রাস্তাঘাটে পানি বেশি, যাওয়া যায় না এক জায়গায়। ওই একটা যাত্রী যদি আনতে যাওয়া লাগে, পানি থাকলে গাড়িটা নষ্ট হইবে, তার জন্য যাওয়া যায় না। আজকে বের হওয়ার সময় থেকে রিক্সা পাচ্ছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল। যদিও একটা রিক্সা পাইছি, তারপর ভাড়া বেশি যায়। এছাড়াও কুমিল্লা, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামীকাল থেকে ঢাকায় বৃষ্টিপাত কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশ জুড়ে অতি ভারী বর্ষণেরও আপাতত আর সম্ভাবনা নেই। পুরো জুলাই জুড়েই দেশের আবহাওয়া বৃষ্টিপ্রবণ থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা। এদিকে দিনভর বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। জলাবদ্ধতা না হলেও যানজট ও যানবাহন সংকটে পড়েন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও ছিল। মঙ্গলবার রাত থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকায় শুরু হয় বৃষ্টি। সেই ধারা চলতে থাকে বুধবার সকালেও। প্রবল না হলেও ঝিরিঝিরি বৃষ্টি ছিল পুরো ঢাকা জুড়েই, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। যানবাহনের ধীর গতির কারণে বিভিন্ন রাস্তায় ছিল জট। আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে যারা ছাতা নিয়ে বের হয়েছিলেন তারা কিছুটা স্বস্তিতে ছিলেন, তবে অধিকাংশ মানুষেরই পড়তে হয়েছে যানবাহন সংকটে। যারা বিভিন্ন পরিবহনে চড়তে পেরেছেন তাদেরও গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া। সুবিধা অসুবিধা দুইটাই আছে আর কি। গরমের মধ্যে অনেক অস্বস্তি লাগে, বাট এই বৃষ্টিতে অনেক স্বস্তি ফিল করতেছি। বাট সাথে সাথে অন্যান্য প্রবলেমগুলো জড়াই গেছে আর কি। ভাড়া তো বেশি, এটা তো আছেই। যেমন আপনি রিক্সায় যান, মোটর সাইকেলে যাইতে চান, ভাড়া অতিরিক্ত চায়া পয়সা থাকে। যেখানে 20 টাকার ভাড়া ওখানে 30 টাকা 40 টাকা চায়া পয়সা থাকে। এইটা একটা বিষয়। যেমন আমি জিগাতলাতে আসছি, এইখানে 400 টাকা ভাড়া চাইছে। বৃষ্টি হলে ওদের ভাড়া প্রতিটা সেক্টরেই দেখা যায় যে বাস বলেন, আপনি ট্যাক্সি বলেন, সিএনজি বলেন, রিক্সা বলেন, এদের অতিরিক্ত ভাড়ার একটা টেন্ডেন্সি থাকে। অবশ্য টানা বৃষ্টি হলেও নগরীতে দেখা মেলেনি জলাবদ্ধতার। রিক্সা ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ থাকলেও তা স্বীকার করতে রাজি নন সকলে। অনেকে 10 টাকা বাড়ায় দেয়, ওরা ইচ্ছা করে, তাও তো হয় না, ওরা ইচ্ছা করে দেয় যে বৃষ্টি দিতেছে। মারে, সবাই মারে, গাড়ি ঘুরি কম থাকলে ভাড়া বেশি চাই, ঠিক আছে। যখন আপনার আবহাওয়া ভালো থাকে, একটু মনে করে খেয়ে ভালো হয়, মোটামুটি যা চলে। আর এখন বর্তমান বৃষ্টি পড়তেছে, আপনার কোনো রোড ঘাট কোনো মানুষজন নাই মামা। এমন বৃষ্টিপাতকে স্বাভাবিকই বলছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণ যেটা লক্ষ্য করেছি, বিশেষ করে দেখা গেছে যে ফেনীতে প্রায় 24 ঘন্টায় 399 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনের দিকে হয়তো বা এই বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে এবং দেখা গেছে যে আজকের পর থেকে বৃষ্টিপাত অনেকটাই কমে আসবে। তবে সে রংপুর বিভাগে আপনার বৃষ্টিপাতের প্রবণতাটা আর একটু বৃদ্ধি পেতে পারে। ঢাকায় আমরা গত 24 ঘন্টায় 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তবে আমরা যেটা ধারণা করতেছি যে গোটা দেশের সাথে সাথে ঢাকাতেও বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে। দুপুরের পর ধীরে ধীরে কমে আসতে থাকে বৃষ্টিপাত। একই সাথে স্বাভাবিক হয় যান চলাচল পরিস্থিতি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এই প্রতিবেদন পলাতক প্রধানমন্ত্রী বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন তারা লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে তাদের পাবে গুলি করবে। ফাঁস হওয়া এক রেকর্ডিং এ এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। এর পরের ইতিহাস সবার জানা। এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রাণ যায় 1400-ও বেশি মানুষের, আহত 20,000-এরও বেশি। যেখানে পাবে সেটা গুলি করবে।
বুধবার শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল। পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে। এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবে সম্পাদনা বা বিকৃত করা হয়নি। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি। তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বিবিসি আইয়ের এই অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও সন্নিবেশিত হয়েছে এই প্রতিবেদনে। প্রসিকিউশন বলছে এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। আমাদের এই আইনের 19-3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা গণহত্যার জন্য দায়ী এ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির 2 নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল এই কথা বলেন। দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। গুণী শিল্পী যিনি বিশ্বের সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। 24 জুলাই আগস্টের সকল হত্যার জন্য শেখ হাসিনা ও তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নবম দিনের পদযাত্রায় চুয়াডাঙ্গার বড় বাজারের পথসভায় কথা বলেন তিনি। বলেন, ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে, বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক।
নবম দিনে এনসিপির প্রতিনিধিদের পদযাত্রা সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। দর্শনার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় তৈরি হয় আবেগঘন পরিবেশ। আমরা এটা বিচার চাই, আমরা বিচার চাইতে মানে আমার ছেলেটুকুনি এনে দাও, তাই আমার আপস মতো ছেলেটুকুনি আমার নিয়ে দিয়েছে। কল যে ফের আসতো যদি না বাঁচতে আর পরে। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যেরকম ক্ষতি হয়েছে এরকম ক্ষতি যেন অন্য কারণ না হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন সীমান্তে করা হয়। আমরা জুলাই পদযাত্রায় আজকে এটা প্রত্যক্ষ করলাম এবং আমরা এই গ্রামের মানুষদেরকেও বলেছি, সারা দেশের মানুষকেও বলছি, সীমান্ত হত্যা নিয়ে আমাদেরকে সরব হতে হবে, আমাদেরকে কথা বলতে হবে। কোনোভাবেই সীমান্তে কোনো একটা গুলি চালাতে পারবে না বিএসএফ। এর আগে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বর এলাকায় ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, জুলাই আন্দোলনের সব হত্যার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগ দায়ী। সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এদিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভা করে এনসিপি। সেখানে দলের সদস্য সচিব আক্তার হোসেন নতুন সংবিধান প্রণয়ন ও নতুন বন্দোবস্তের দাবি জানান। এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়, এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। সকল রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থী রাজনীতি করার আহ্বান জানান এনসিপির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। টেররিস্টদের আশ্রয় দিয়ে ভারত হাউস অব দ্য টেররিস্টে পরিণত হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি ও দেশ গড়ার নতুন প্রত্যয়ে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা শেষে এক সমাবেশ করে দলটি। সেখানে বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। এর আগে বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের বহর। আওয়ামী লীগের প্রকৃত প্রেতাত্মারা ভারতে বসে, লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিষোদ্গার করুক, আওয়ামী লীগ উইল নেভার কাম ব্যাক। সীমান্তে হত্যা করেছে এই বিএসএফ, যেটি আর সীমান্ত রক্ষা বাহিনী না, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। এই বিএসএফ কে বলা হয় ট্রিগার হ্যাপি, যে সে ট্রিগার টিপতে চায়, সে খুন করতে চায়, খুন করাই তার নেশা। প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম এবং সংসদ নির্বাচনে তাদের ভোটের আওতায় আনতে কমিশন যে কাজ করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক সংস্থা দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল প্রতিনিধি ডক্টর ওয়েন লাইপার্ট। বিকেলে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্মরণ করে সংগঠনটি জানায়, নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে এবার প্রবাসীদের ভোটের আওতায় আনা জরুরি। বৈঠকে কমিশনের পক্ষ থেকে অন্তত 40টি দেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের ধারাবাহিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিয়ে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইসি। Citizens abroad could engage with the Election Commission to ensure that in the next election a substantial number of Bangladeshis abroad. 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে পালন উপলক্ষে গ্রাহকদের 1 জিবি ফ্রি ডেটা দিতে মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মঙ্গলবার এই বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগে, যেখানে সভা শেষে বুধবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন এবং জনস্বার্থে 18 জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের 5 দিন মেয়াদী 1 জিবি ফ্রি ডেটা প্রদান করা হবে। একই সাথে মোবাইল অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা প্রদানের বিষয়টি এসএমএস এর মাধ্যমে পূর্বেই জানিয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় সুব্রত বাইনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে গত 23 জুন তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সুব্রত বাইনকে এ মামলায় গ্রেফতার দেখান আদালত। এদিন সুব্রত বাইনকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে গ্রেফতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদে আদেশ দেন। এর আগে আইভি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। মামলায় বলা হয় 2024 সালের 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল। এ ঘটনায় নিহত সজলের পরিবারে বছর 16 মে সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1.5 শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। হবিগঞ্জের আদালতে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়ল আসামি। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলার আসামি সাজু মিয়াকে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে সাজুকে হাজতখানায় নেওয়ার সময় দেখা দেয় উত্তেজনা। সাজুকে মারধরের চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে হাজতখানায় প্রবেশের চেষ্টাও করে তারা। আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 3 জুলাই দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন জনি দাস। 4 দিন পর কামরাপুর এলাকা থেকে সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তাকে বিজ্ঞ আদালত জিজ্ঞেস করছেন এবং সে নিজেকে বলছে আমি কিছুই জানি না। তার মানে সে অত্যন্ত ধূর্ত এবং এই ধূর্তামির প্রকাশটা তার চেহারা বা তার আলাপে, তার বডি ল্যাঙ্গুয়েজে সবকিছুতে প্রকাশ হয়। দর্শক, আবারও একটা বিরতি নিচ্ছি রাতের বাংলাদেশে, আমাদের সঙ্গেই থাকবেন। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শাহ পরানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা বিচারক মমিনুল হক 5 দিন পুলিশি জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। গত 26 জুন রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ফজর আলীর বিরুদ্ধে। পুরো ঘটনার পরিকল্পনাকারী ফজর আলীর ছোট ভাই শাহ পরানের নির্দেশে আরও কয়েকজন নারীর ওপর নির্যাতন চালায় এবং কয়েকজন ভিডিও ধারণ করে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় প্রথমে জড়িত 4 জন এবং পরে মূল হোতা শাহ পরানকে গ্রেফতার করে র্যাব। পরীক্ষায় অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরীক্ষায় অনিয়মের বিষয়ে তদন্ত করে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এ নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। তাতে উঠে আসে লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে পরীক্ষার সিট প্ল্যান বদল, অনুপস্থিতদের উত্তীর্ণ করা ও মৌখিক পরীক্ষার সকালে লিখিত ফলাফল পরিবর্তন সহ নানা অভিযোগ। যমুনা টেলিভিশনে এই খবর প্রচারের পর হাইকোর্টে রিট করেন সংক্ষুব্ধরা। এদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডক্টর হাদি জিয়াউদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হচ্ছে আজ। স্থানীয় সময়ে বুধবার শুরু হওয়া এই আলোচনা চলবে 11 জুলাই পর্যন্ত। 2025 সালে অনুষ্ঠেয় চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এরই মধ্যে তিনি অবস্থান করছেন ওয়াশিংটন ডিসিতে। যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাণিজ্য সচিব এবং এক অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন আলোচনায়। এর আগে 14 দেশের নেতাদের কাছে 7 জুলাই চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ। মার্কিন সরকারের উচ্চ শুল্ক নির্ধারণে তৈরি হয়েছে দুশ্চিন্তা। 35% বাড়তি শুল্কের কারণে হারাতে হবে প্রতিযোগিতার সক্ষমতা।
গেল এপ্রিল মাসে শুল্ক আরোপের পর তা 3 মাসের জন্য স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এ সময় বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা, তাতে সুফলও পেয়েছে কয়েকটি দেশ, কিন্তু সুবিধা করতে পারেনি বাংলাদেশ। বিজিএমইএ বলছে স্বার্থগোষ্ঠীকে অন্ধকারে রেখে আলোচনা করছে সরকার। শুল্ক কমানো না গেলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। এতদিন গড়ে 15% শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ। তবে গেল এপ্রিল মাসে আরও 37% পাল্টা শুল্ক চাপায় যুক্তরাষ্ট্র। তারপর বিবেচনার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। ওই সিদ্ধান্ত 3 মাসের জন্য স্থগিত করে মার্কিন প্রশাসন। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে চলে আলোচনা, কিন্তু সোমবার আবার শুল্ক হার চূড়ান্ত করে প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন শুল্ক হার হবে 35%। এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি 50 থেকে 70% খালি ইউএসএতে এক্সপোর্ট করে, তাদের অবস্থা হবে ডিজাস্টার। আর অন্যদের সিচুয়েশনও ভালো থাকবে না। এই জন্য ইউএস মার্কেট যদি সংকুচিত হয়ে যায়, তাহলে হবে কি এই ফ্যাক্টরিগুলো যাদের সক্ষমতা আছে 2-3 মাস টিকে থাকার, তারা করবে যে অন্য মার্কেট যাবে। তখন হবে কি কম্পিটিশনটা হবে ফিয়ার্স কম্পিটিশন, মানে প্রাইস ডাউন করবে। ট্যারিফ 10% ইম্পোজ হলে সেটা হবে আমাদের জন্য সহনীয়। মার্কিন পণ্যের বাজার উন্মুক্ত করতে বাজেটে শুল্ক ছাড় দিয়েছে সরকার। দাবি করা হয় মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা চালিয়েছে সরকার, তবে ফলাফল হতাশাজনক। টার্মসই যদি আমরা জানতে না পারি, তাহলে কিসের ভিত্তিতে আমরা লবিস্ট নিয়োগ করব? আমাদের মধ্য থেকেও যে বিজনেস কমিউনিটি থেকেও 1-2 জনকে আস্থায় আনা উচিত, এনে হইলো এই আমরা যেন রাইটলি ইনপুটটা দিতে পারি ফর বেটার নেগোসিয়েশন। এখন এটা গভর্নমেন্টস কল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ $6 বিলিয়ন বেশি, অর্থাৎ প্রায় $8.5 বিলিয়ন রপ্তানির বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানির পরিমাণ $2 বিলিয়ন। তাদের স্বার্থ হাসিলে আমরা কি তাদের অনেক বেশি বড় সহায়ক যে তারা আমাদেরকে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট করবে? এখন এগুলো বহু রাজনৈতিক প্রসঙ্গ এবং এটা একটা 2 দেশের মধ্যে সম্পর্কের বিষয়। আমাদের সক্ষমতা বাড়ানো, যাতে আমরা এই বর্তমান পরিস্থিতির আলোকে আমরা যাতে প্রতিযোগিতায় টিকিয়ে থাকতে পারি। শুল্ক হার নিয়ে জুলাই মাস জুড়েই থাকবে আলোচনার সুযোগ। এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চীনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অফিস খোলার চিন্তা করছে সরকার, যা হবে বিডার প্রথম আন্তর্জাতিক কার্যালয়। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত আগস্টে 20টি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাদের বিনিয়োগ অঙ্গীকার কয়েক বিলিয়ন ডলার অতিক্রম করেছে। তিনি আরও বলেন, সুরক্ষার অংশ হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় ফোরামের আলোচনা হচ্ছে, এতে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই। ভারী বৃষ্টিপাতের ফলে যানবাহন সহ ভেঙে পড়ল ভারতের গুজরাটের একটি সেতু। বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় আনন্দ ও বরোদা জেলার সংযোগকারী গম্ভীরা সেতু। এতে প্রাণ হারিয়েছে একই পরিবারের 3 জন সহ মোট 10 জন, আহত বেশ কয়েকজন। সেতুটি হঠাৎ ধসে পড়লে 2 ট্রাক ও 2 ভ্যান সহ বেশ কয়েকটি গাড়ি পড়ে যায় মহিসাগর নদীতে। দুর্ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জরুরি বিভাগ, শুরু হয় উদ্ধার কাজ। ব্রিজ ধসে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ভারুচ, বরোদা, আনন্দ ও অঙ্কালেশ্বরের মধ্যে যোগাযোগ। বন্ধ হয়ে যায় বেশ কয়েকটি সড়ক। হতাহতদেরকে পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন। দর্শক, এখানে শেষ করছি রাতের বাংলাদেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।